আচ্ছা, আমরা কি দেখলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরটি দেখা যায়, তাই তো? এটাই আমরা দেখলাম যে এর আগে দেখলাম যে সমস্ত স্তরগুলো আমরা দেখে নিয়েছি। এরপর আমরা দেখলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারে 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমরা কোন স্তরটা দেখতে পাই? ওজোন স্তর। এই ওজোন স্তর আমরা ছোট থেকে পড়েছি। ওজোন স্তর কি করে? সূর্যের যে ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি আছে, সেই অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে। কে রক্ষা করে? এই ওজোন স্তর, যেটা কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। এবার এই ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে, এটা আমরা দেখে নেব। আচ্ছা, ওজোন স্তরের এত গুরুত্ব কেন? কারণ কি, অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে বাঁচায়, এবং এই রশ্মি আমাদের কাছে আসলে কি হতো? এই রশ্মির ফলে আমাদের স্কিন ক্যান্সার হতে পারে, আরো অনেক ক্ষতিকারক আমাদের রোগ সৃষ্টি হতে পারে, যার হাত থেকে আমাদেরকে এই স্তর রক্ষা করছে। আর বর্তমানে কি হচ্ছে? এই ওজোন স্তর ক্ষয়ের দিকে যাচ্ছে। কেন ক্ষয়ের দিকে যাচ্ছে? কারণ ফ্রিজ, তারপরে কিছু কিছু এসি যেগুলো রয়েছে, এয়ার কন্ডিশনার যেটাকে আমরা বলি, এইগুলোতে ক্লোরোফ্লোরোকার্বনের মতন ক্ষতিকারক গ্যাস ব্যবহার করা হচ্ছে। ক্লোরিন, এই যে গ্যাস, এইগুলো কি করছে? এইগুলো কি করে? এই যে ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাসকে ভেঙে দিচ্ছে, এবং ভেঙে দেওয়ার ফলে কি হয়? ওই যে ওজোন স্তরে একটা ছিদ্র বা গহ্বরের সৃষ্টি হয়, এবং সেই গহ্বর সৃষ্টি হওয়ার জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি কিন্তু ওই ছিদ্র দিয়ে সহজেই পৃথিবীতে পৌঁছে যেতে পারছে। তাহলে এতে আমাদের ক্ষতি হচ্ছে। এই সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের গায়ে এসে পড়ে, তাহলে যখন আমাদের ক্ষতি হচ্ছে, স্কিন ক্যান্সার তৈরি হচ্ছে। তাহলে এই যে ওজোন স্তর, তাহলে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে, এর ধ্বংস কেন হচ্ছে, এবং এর জন্য কি কি হয়। আচ্ছা, দেখে নিই ওজোন স্তর সৃষ্টি কিভাবে হয়। তাহলে আমরা সর্বপ্রথম কি জানলাম? যে ওজোন স্তর কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর দেখতে পাওয়া যায়। এটা আমরা আগে দেখে নিয়েছি যে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। কত থেকে কত? স্ট্র্যাটোস্ফিয়ার কত থেকে কত? 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটার উচ্চতায় এই যে ওজোন স্তর, এটি দেখতে পাওয়া যায়। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার স্ট্র্যাটোস্ফিয়ারের যে অক্সিজেন অণুগুলো রয়েছে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন অণু মানে O2। এই যে O2, এ কি করবে? সূর্যের যে ইউভি রে বা অতিবেগুনি রশ্মি, আমি দেখলাম ইউভি রে, তোমরা বলতে পারো অতিবেগুনি রশ্মিও বলতে পারো, তাহলে অতিবেগুনি আমি লিখে দিচ্ছি, অতিবেগুনি। তাহলে ওই অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির সাথে যুক্ত হয়ে কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। কি ভেঙে গিয়ে কি তৈরি করছে? অক্সিজেন পরমাণু গঠন করছে। দুটো অক্সিজেনের আলাদা আলাদা পরমাণু গঠন করলো। এই যে অক্সিজেন পরমাণু গঠিত হলো, এটা কি আমরা জানি যে অণু অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণু। অক্সিজেনের একটি অণু কি? দ্বিপরমাণু মানে কি? দুটো পরমাণু মিলে অক্সিজেনের একটা অণু গঠিত হচ্ছে। সেই অণুটা ভেঙে যাচ্ছে কখন? যখন অতিবেগুনি রশ্মির সাথে বিক্রিয়া করছে, তখন ও ভেঙে গিয়ে কি হয়ে যাচ্ছে? আবার দুটো আলাদা আলাদা পরমাণু তৈরি করে নিচ্ছে। তাই না? দুটো আলাদা পরমাণু, এটা কি? অক্সিজেন পরমাণু। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি? অক্সিজেন পরমাণু। এবার এই যে অক্সিজেনের পরমাণুটা, ও কি করছে? ও এরপরে যুক্ত হয়ে যাচ্ছে হচ্ছে অক্সিজেনের আরেকটা অণুর সাথে। তাই অক্সিজেন পরমাণু যেটা ভেঙে গেছিল, সেটা যুক্ত হয়ে যাচ্ছে অক্সিজেনের একটা অণুর সাথে। এই অণুর সাথে যুক্ত হওয়ার ফলে ও তৈরি করে নিচ্ছে, ওর এখানে 2 ছিল, এখানে 1, তাহলে O3। মানে এই O3 মানেই হচ্ছে ওজোন গ্যাস। কি গ্যাস? ওজোন গ্যাস। তাহলে এই যে ওজোন গ্যাস, সেটা কিভাবে সৃষ্টি হচ্ছে? প্রথমে কি ছিল? অক্সিজেন ছিল, অক্সিজেনের অণু ছিল, সেটা অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে দুটো অক্সিজেন পরমাণু গঠন করলো। সেই অক্সিজেনের পরমাণু কি হচ্ছে? আবার অক্সিজেনের অণুর সাথে যুক্ত হয়ে O3 মানে ওজোনের একটি অণু গঠন করলো। এটা কি? ওজোনের একটি অণু বা ওজোন গ্যাস। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের ওজোন স্তরের সৃষ্টি হচ্ছে। এবার এটা তো সৃষ্টি হয়ে গেল, এইবার ধ্বংস কি করে হচ্ছে? আমরা কি বললাম? আমরা কি দেখলাম? যে কিছু কিছু গ্যাস যেমন সিএফসি, ক্লোরিন, এগুলোর জন্য ধ্বংস হচ্ছে। কি করে এবারে ধ্বংসটা আমরা ভালো করে দেখে নেব, কিভাবে ধ্বংস হচ্ছে। এটা আমরা দেখলাম যে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবার আমরা কি দেখলাম? যে ওজোন স্তর ধ্বংস হয় কি কারণে? আমি বললাম যে
কিছু আমরা মানুষরা এমন কিছু কাজ করছি যার জন্য কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। কিসের ক্ষতি, কিভাবে ক্ষতি হচ্ছে, যে আমরা এই যে ফ্রিজ ব্যবহার করছি, এসি ব্যবহার করছি, এইগুলোর থেকে কিছু গ্যাস, যেমন সিএফসি, সিএফসি যার পুরো কথা কি, ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এছাড়াও নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলোর মতন কিছু গ্যাস যারা কি করছে, যে এই ওজোন যেটা তৈরি হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে, সেইখানে সেই ওজনের সঙ্গে বিক্রিয়া করে ওজোন গ্যাসকে ভেঙে দিচ্ছে। এবং ভেঙে দেওয়ার ফলে কি হচ্ছে, ওজনের যে স্তরটা সেটা আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও ছিদ্র দেখা গেছে। একে বলা হয় কি, ওজোন ছিদ্র, বা ওজনের স্তর পাতলা হয়ে যাচ্ছে কেন, সেটাও আমরা এই কারণেই বলতে পারি। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে কিভাবে সিএফসি ওজোন স্তরকে ধ্বংস করছে। আমাদের প্রশ্ন আসে কিরকম, যে ওজোন স্তর ধ্বংসের পেছনে সিএফসির ভূমিকা কি। আচ্ছা, সিএফসি মানে কি, সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বন। এবার আমরা দেখে নেব যে সিএফসি কি করছে। সিএফসি বাতাসের যে বাতাসের নয়, সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মি, সেই সিএফসি আমি CFCl3 লিখতে পারি। ঠিক আছে, CFCl3 প্লাস যে ইউভি রে আসছে বা অতিবেগুনি রশ্মি, সের সাথে বিক্রিয়া করছে। বিক্রিয়া করে কি তৈরি করছে, সিএফসি থেকে CFCl2 আসছে, আর তার থেকে ক্লোরিন মুক্ত হয়ে যাচ্ছে, সক্রিয় ক্লোরিন পরমাণু। এই ক্লোরিনটা কি, সক্রিয়, মানে যে বিক্রিয়া করতে পারে, বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, তাকে বলছে সক্রিয়। এই সক্রিয় ক্লোরিন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু সৃষ্টি করছে। এই যে সক্রিয় ক্লোরিন পরমাণু হলো, এই সক্রিয় ক্লোরিন পরমাণু এরপর ও কি করবে, এই সিএলটা বিক্রিয়া করছে কার সাথে, বাতাসের ওই ওজোন স্তরের থেকে যে ওজোন রয়েছে, সেই ওজনের সঙ্গে বিক্রিয়া করে ও কি তৈরি করবে, ক্লোরিন মনোক্সাইড, ClO, ক্লোরিন মনোক্সাইড। মনো কাকে বলি আমরা, যখন একটা অণু থাকে তাকে মনো বলি। অক্সিজেনের একটা অণু আছে, তার ক্লোরিন মনোক্সাইড প্লাস কি তৈরি করছে, O2, অক্সিজেনের অণু গঠন করছে। ঠিক আছে, সেকেন্ড স্টেপ এটা। তাহলে ক্লোরিন অক্সিজেন ওজনের সাথে বিক্রিয়া করে হচ্ছে ক্লোরিন মনোক্সাইড প্লাস অক্সিজেন গঠন করছে, হয়ে গেল। আচ্ছা, অক্সিজেনের অণু। এরপর এই যে তৈরি হলো ক্লোরিন মনোক্সাইড, এরপর আবার ClO কি করছে, ClO আবার বাতাসের ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে সেখান থেকে তৈরি করে দিচ্ছে 2O2, মানে অক্সিজেনের অণু প্লাস আবার Cl গঠন করছে। ঠিক আছে, কি বললাম, তাহলে ও আবার ওজনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে, Clটা আলাদা করে দিচ্ছে এবং এই অক্সিজেনের একটা দুটো অণু গঠন করে নিচ্ছে। 2O2 মানে এখানে অক্সিজেনের কটা অণু আছে, দুটো অণু আছে, দুটো অণু গঠন করে দিচ্ছে। এই যে Clটা, এই Clটা আমরা কি দেখব, এই Clটা এগেইন আবার এই রিঅ্যাকশনটা করবে, সেম প্রসেসে আবার এটা তৈরি হবে, আবার এখান থেকে এটা তৈরি হবে। তার মানে কি, স্টেপ বাই স্টেপ এই বিক্রিয়াটা চলতেই থাকছে। তার মানে এখানে কি দেখলাম, এই যে ওজোন গ্যাসটা আছে, ওজোন গ্যাসটা ভেঙে কি তৈরি হয়ে যাচ্ছে, অক্সিজেনে পরিণত হয়ে যাচ্ছে, আবার ওজোন গ্যাসটা ভেঙে অক্সিজেনে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে এইভাবে কি হচ্ছে, ওজোন গ্যাসটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এই যে ওজোন গ্যাস ভেঙে যাচ্ছে, এর জন্য কিন্তু আমাদের ওজোন স্তরের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে এটা বিক্রিয়াটা লিখে তোমরা যদি সেন্টেন্সে এভাবে লিখে দাও যে কি কি ঘটনা হচ্ছে প্রতিটা স্টেপে, সেই ঘটনাটা লিখলেই তোমরা সিএফসির ভূমিকা ওজোন স্তরের ধ্বংসের পেছনে সেটা আমরা করে নিতে পারবো। ওকে, আচ্ছা, আমরা এর আগে কি দেখলাম, যে ওজোন স্তর ধ্বংসের পেছনে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বনের ভূমিকা। এবারে আমরা দেখবো যে ওজোন স্তর ধ্বংসের পেছনে NO2 ও NO এর ভূমিকা। NO2 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর NO হচ্ছে নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, সিএফসি কোশ্চেনটাও যেমন আসে তেমনি এই কোশ্চেনটাও আসে যে নাইট্রোজেনের অক্সাইডগুলির ভূমিকা লেখো, বা আলাদা করেও আসতে পারে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রিক অক্সাইডের ভূমিকা ওজোন স্তরের ধ্বংসের পেছনে কি আছে লেখো। আচ্ছা, এবার আমরা কি জানি যে ওজোন স্তর কোথায় রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে এই যে গ্যাসগুলো, এগুলো কোথা থেকে আসছে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে, এটা আমরা এর আগের দিনই দেখে নিয়েছি। এই যে জেট প্লেনগুলো চলাচল করে, জেট প্লেনগুলো থেকে প্রচুর পরিমাণে কোন গ্যাস বেরোয়, নাইট্রিক অক্সাইড। NO মানে কোন গ্যাস, NO হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই যে গ্যাসটা, এটা কোথা থেকে বেরোয়, এটা হচ্ছে
ওই জেট প্লেনগুলোর যখন যায় ওইখান থেকে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড বেরোয়। এবার ওই নাইট্রিক অক্সাইডটা কি করছে, নাইট্রিক অক্সাইড ওই ওজোন গ্যাসের সাথে O3 ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে সেখান থেকে NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করছে এবং তার সাথে অক্সিজেন অণু গঠন করছে। বোঝা গেল কি বললাম? তাহলে যে নাইট্রোজেনের নাইট্রিক অক্সাইডটা রয়েছে সেটা ওজোনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সেখান থেকে O2 বা অক্সিজেন গঠন করছে। আমরা দেখেছি যে এই যে ওজোন স্তরে O3 এবং O2 এদের থেকে ক্রমাগত কি হচ্ছে, অক্সিজেন পরমাণু ভেঙে ভেঙে অক্সিজেন পরমাণু তৈরি হচ্ছে। এই যে অক্সিজেন পরমাণু মানে একটাও, তাহলে NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার কি করছে, এই অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে ও গঠন করে দিচ্ছে হচ্ছে O2 গঠন করছে এবং NO গঠন করছে, NO প্লাস O2। কি বললাম? তাহলে এখানে কি ছিল, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও কি করছে, অক্সিজেনের পরমাণুর সাথে বিক্রিয়া করছে, সেখান থেকে নাইট্রিক অক্সাইড এবং O2 মানে অক্সিজেন গঠন করছে। তাহলে কি হলো, নাইট্রোজেনের দুটো অক্সাইড কি কি হচ্ছে, একটা নাইট্রিক অক্সাইড, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই দুটোই এখানে কি করছে, ওজোন গ্যাসকে ভেঙে দিচ্ছে। এই যে নাইট্রিক অক্সাইডটা তৈরি হলো, এই নাইট্রিক অক্সাইডটা আবার কি করবে, আবার ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার অক্সিজেন গঠন করবে। তার মানে কি একই বিক্রিয়া বারবার বারবার চলে আসবে। তাহলে এই যে এইভাবে কি হয়ে যাবে, আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি, NO2 মানে কি, NO2 মানে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাই মানে দুটো অক্সাইড, তাই জন্য আমি কি লিখলাম, দুটো অক্সিজেন আছে বলে কি আমি লিখছি নাইট্রোজেন ডাই কথার অর্থ হচ্ছে দুটো, তাই জন্য ডাই অক্সাইড। ঠিক আছে, এই বিক্রিয়াটা বোঝা গেল। এই বিক্রিয়া লিখে দেবে এবং তার সাথে কি করবে তোমরা, থিওরি পোরশনে কিছুটা লিখে দেবে যে এখানে কি ঘটনা ঘটছে, শুধু বিক্রিয়া নয়, বিক্রিয়ার সাথে তোমাদের লিখতে হবে যে এখানে কি হলো। ঠিক আছে, এই কার সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে আমাদেরকে লিখতে হবে, তাহলেই আমরা এটার ফুল মার্কস পেয়ে যাবো, এনওটি এবং এনোর ভূমিকা। ওকে, গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস গ্যাস আর বিশ্ব উষ্ণায়ন খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা, এখান থেকে কি কি হতে পারে আমরা দেখে নিই। সবার প্রথমে আমরা জানবো যে গ্রিন হাউস গ্যাস কি হয়। গ্রিন হাউস কথাটা কোথা থেকে এসেছে? গ্রিন হাউস মানে হচ্ছে শীতের যে দেশগুলো হয়, শীত প্রধান দেশ, সুমেরু কুমেরু এই যে এখানে যে শীত প্রধান এলাকাগুলো রয়েছে, তো সেইখানে সাধারণত এতই ঠান্ডা যে ওখানে চাষবাস হয় না, তো কোনো ফসল ফলে না। এবার কোনো ফসল না ফললে কি হবে, মানুষজন তো খাবে কি করে? তো সেখানে গাছ যাতে জন্মায়, যে চাষাবাস যাতে করা যায়, সেই জন্য একটা নতুন প্রক্রিয়া অবলম্বন করা হয়, যে কাচের ঘর তৈরি করা হয়। কাচের ঘর তৈরি করে সেইখানে কি করা হয়, চাষবাস করা হয়। এবার কাচের ঘর তৈরি করার মানে হচ্ছে ওখানে ট্রান্সপারেন্ট থাকে পুরো কাচের ঘরটা, কিন্তু কাচের, এবারে কি হয়, তাপ কিছুটা ভিতরে থেকে যায়, মানে কি ওই আবহাওয়াটা, ওখানকার যে পরিবেশটা, ঘরের পরিবেশটা কি হয়, গরম করা হয়। ওই যে তাপটা বাইরে থেকে আসছে, সূর্যের আলোটা, সেটা ভিতরে কিছুটা পরিমাণ থেকে যায়, যার জন্য কি হয়, ভিতরের পরিবেশটা বাইরের পরিবেশের থেকে অনেকটা গরম হয়, যার জন্য কি হয়, চাষবাস ভালো হয়। এই কনসেপ্টটার থেকেই এসছে কথাটা যে গ্রিন হাউস, এইটাকে বলে গ্রিন হাউস। গ্রিন হাউস মানে ওই হাউস একটা তৈরি করে যেটার মধ্যে সমস্ত রকম সবুজ শাকসবজি তৈরি করা হয়, যেমন ওই হাউসটার নাম হচ্ছে গ্রিন হাউস। আচ্ছা, এখান থেকে এসছে গ্রিন হাউস গ্যাস কথাটা। গ্রিন হাউস গ্যাস, কোন গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস আমরা বলতে পারি? গ্রিন হাউস গ্যাস হচ্ছে সেই সমস্ত গ্যাস যেগুলো কি হচ্ছে, সেই একই রকম ভাবে যেটা আমরা গ্রিন হাউস, আমি যে ঘটনাটা বললাম যে গ্রিন হাউস শীতের দেশে যেখানে হচ্ছে, তো ঠিক গ্রিন হাউস গ্যাস যেগুলো হয় সেগুলো কি করে, এই পরিবেশের তাপমাত্রাটাকে কি করছে, বাড়িয়ে দিচ্ছে, বায়ুমণ্ডলের যে তাপমাত্রা সেটাকে বাড়িয়ে দিচ্ছে। কিভাবে বাড়িয়ে দিচ্ছে? আচ্ছা, তার আগে আমরা দেখবো যে অ্যালবেডো। অ্যালবেডো কথাটা কি? অ্যালবেডো কথাটার মানে হচ্ছে এই যে আমাদের পৃথিবী থেকে যে সূর্য থেকে যে তাপটা আমাদের পৃথিবীতে আসছে, সোজা এসে কোথায় পড়ছে, ভূপৃষ্ঠে পড়ছে। এবার কিছুটা পরিমাণ তাপ আবার পুনরায় ব্যাক করে কোথায় চলে যায়, আবার মহাকাশে ফিরে চলে যায়।
মোটামুটি 34% বলা যায়, মোটামুটি 34% যে তাপ সেটা আবার পুনরায় ব্যাক করে ফিরে চলে যায় কোথায়, মহাকাশে, মহাশূন্যে ফিরে চলে যায়। এবার যার জন্য কি হয়, পৃথিবীর যে তাপমাত্রাটা সেটা ব্যালেন্সে থাকে। এবার কিছু কিছু গ্যাস যেমন হচ্ছে আমাদের CO2, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন, CH4, এই যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলো কি করছে, এই যে তাপটা বাইরে বেরিয়ে যাচ্ছে এইটাকে বেরোতে দেয় না। কি করছে এরা নিজেদের মধ্যে, এই গ্যাসগুলো কি করছে, এই তাপটাকে কিছুটা নিজেদের মধ্যে শোষণ করে নিচ্ছে। কোনটা, যেটা ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট যে অবলোহিত রশ্মি, সেইটাকে এরা শোষণ করে নেয়। তাহলে কি বললাম, গ্রিন হাউস গ্যাস কি করছে, দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট, দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট কি রশ্মি, অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি, এই অবলোহিত রশ্মিকে এরা কি করে নেয়, শোষণ করে নেয়। অবলোহিত রশ্মিকে শোষণ করে নিয়ে নিজেদের মধ্যেই রেখে দেয়। তাহলে কি হচ্ছে, ওই তাপটা আর মহাশূন্যে বেরিয়ে যেতে পারলো না, ওইটা বায়ুমণ্ডলেই থেকে গেল গ্যাসগুলোর মধ্যে। এবার এই যে গ্যাসগুলোর মধ্যে থেকে যাচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে, এই যে বায়ুমণ্ডল কি হচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, আস্তে আস্তে পৃথিবীটাও গরম হতে থাকছে। তাহলে কোনগুলোকে বলে গ্রিন হাউস গ্যাস, যেই গ্যাসগুলো কি করবে, কোনগুলো গ্রিন হাউস গ্যাস, যেমন কি বললাম CO2, CH4, এই যে গ্যাসগুলো রয়েছে এগুলো হচ্ছে, এছাড়াও বিভিন্ন আরো উদাহরণ আছে ইত্যাদি, আমি এসেট্রা লিখে দিলাম, এগুলো হচ্ছে কি গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। তাহলে যে গ্যাসগুলো কি করবে, দীর্ঘ সূর্যের থেকে ভূপৃষ্ঠে আসা আলোক রশ্মির কি করছে, দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মিকে শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দেয়, সেই গ্যাসগুলোকে বলা হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস। বোঝা গেল কথাটা? তাহলে গ্রিন হাউস গ্যাস কোনগুলো? আচ্ছা, এবার এর তো গেল গ্রিন হাউস গ্যাস। এবার এই যে ঘটনাটা ঘটছে, গ্রিন হাউস গ্যাসগুলো যে এই যে বাতাসের উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে, এর ফলে কি কি হচ্ছে, এর এফেক্টটা কি পড়ছে, এর সব থেকে বড় এফেক্ট যেটা বলছি, এই যে ঘটনাটা ঘটছে, বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ঘটনাটাকে কি বলা হয়, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। কি বলা হয়, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তাহলে কি বললাম, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, আর ইংলিশে এটাকে বলবো গ্লোবাল ওয়ার্মিং। তোমাদেরকে দুটোই জেনে রাখতে হবে, কারণ দুটোই খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমাদের জন্য। যে বাংলা পড়ছি মানে ইংলিশ জানবো না সেটা করলে কিন্তু হবে না, তোমাদেরকে দুটোটা আমি ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি হচ্ছে, এই যে ঘটনাটা ঘটছে, এই গ্রিনহাউস গ্যাসগুলো কি করছে, বায়ুমণ্ডলের যে তাপমাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছে, এই যে রশ্মিটা শোষণ করে, তার জন্য কি হচ্ছে, দিন দিন ক্রমাগত আমাদের এই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকেই বলা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন। শুধুমাত্র কিন্তু এটুকু লিখলে হবে না, তোমাকে পুরোটা ঘটনাটা লিখতে হবে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে যে বিশ্ব উষ্ণায়ন, সেটা আমি তো সেটাও জানি, এটা আমি এক লাইনে লিখে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে কিন্তু পুরো ঘটনাটা লিখতে হবে। গ্রিন হাউস গ্যাস থেকে শুরু করে যেটা বললাম সেটা তোমরা লিখতে হবে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে এগুলো নোটস চাই, আমি কিন্তু দিয়ে দেবো, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, শর্টে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু যদি তোমাদের মনে হয় নোটস চাই তাহলে আমি দিয়ে দেবো, সেটাও প্রোভাইড করে দেবো। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই ঘটনাকে বলা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, এর প্রভাব কি কি ভাবে পড়ছে আমাদের উপরে, আমাদের জীবনে, পৃথিবীর যে জাতিকুল জীবজগৎ রয়েছে তার উপরে কিভাবে এই পরিবেশ বলো, জীবজগৎ, গাছপালা বলো, মানুষ বলো, সবকিছুর উপরেই কিভাবে প্রভাব পড়ছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা লিখতে আসে তোমাদের 2 মার্কসের, লিখতে আসে যে প্রভাব, এর প্রভাব, গ্রিন হাউস এফেক্ট কথাটার মানেই হচ্ছে এই গ্রিন হাউস গ্যাসের প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট। তাহলে আমি কি লিখছি, প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস গ্যাসের প্রভাব। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসের প্রভাব। আচ্ছা, এর প্রভাবে কি কি দেখা যায়? সবার প্রথমে আমরা যেটা প্রভাব হিসেবে বলবো সেটা কি হচ্ছে, এক হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, এর জন্য কি হচ্ছে, যে সমুদ্র তল
বৃদ্ধি পাচ্ছে। কেমন করে বৃদ্ধি পাচ্ছে? বরফ যেগুলো রয়েছে আমাদের যে সুমেরু কুমেরু অঞ্চলে যে প্রচুর বরফ রয়েছে, সেই বরফগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার জন্য কি হবে, বরফগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে। যত বরফ গলছে তত কি হচ্ছে, সমুদ্রতলের উচ্চতা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সমুদ্রের জল অনেক বেড়ে যাচ্ছে, সেখান থেকে সেটা জলের লেভেল উঠে যাচ্ছে, তার মানে কি সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট আমরা কি লিখবো, 1 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি, যে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি বলতে পারি আমরা, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি, তাই তো? আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট কি হচ্ছে, এটা তো গেল জলতল বৃদ্ধি পাচ্ছে, এটা তো গেল। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এবার যে সমস্ত প্রাণীকুল এই জায়গাগুলোতে থাকে, বরফের অঞ্চলে থাকে, সেই সমস্ত প্রাণীকুলের থাকার জায়গা বিলুপ্ত হয়ে যাচ্ছে। শুধুমাত্র বরফের দেশেই নয়, ধরো পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তো দিনকে দিন তো বৃদ্ধি পাচ্ছে। এর ফলে একটা তাপমাত্রায় অভ্যস্ত একটা প্রাণী, এবার সে হঠাৎ করে দেখছে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তো ওদের শরীর, আমরা যেটা পড়েছি অভিযোজন, তো ওদের শরীর যদি পরিবেশের সঙ্গে মানিয়ে না নিতে পারে, তখন কি হয়ে যাবে, সেই প্রাণী অটোমেটিক কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, বা আস্তে আস্তে ওদের প্রজাতি সংখ্যা কমতে কমতে একটা টাইমের পর তার নিঃশেষ হয়ে যাবে। তার মানে এই যে কমে গেল, তার মানে কি ওই জীবকুলটাই আর থাকলো না, ওই যে প্রজাতিটা, ওই প্রজাতিটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাহলে জীব জগতের ক্ষতি হচ্ছে, তাই তো? তাহলে জীব জগৎ, জীবকুলের ক্ষতি হচ্ছে। তাহলে জীবকুলের ক্ষতি, এটা হচ্ছে, বা প্রজাতির ধ্বংস, তোমরা এটাও বলতে পারো, জীব প্রজাতির ধ্বংস। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট আর কি হতে পারে, এই যে সমুদ্র তল বৃদ্ধি পাচ্ছে, মানে সমুদ্রের জল বেড়ে যাচ্ছে, এই জল তো নোনা জল, এই জল তো মিষ্টি জল বা স্বাদু জল নয় যেটা আমরা নদীতে পাই। তাহলে এই যে নোনা জল, এই নোনা জলটা কি হচ্ছে, কৃষি জমি যেগুলো রয়েছে সেই কৃষি জমিতে গিয়ে পড়ছে। এই কৃষি জমিতে পড়ার পরে ওখানে কি হচ্ছে, ওইখানে যে চাষাবাদ সেটা ব্যাহত হয়ে যাচ্ছে। তার মানে কি, যত শস্য ছিল সেগুলো নষ্ট হচ্ছে, জমিটা পুরো লবণাক্ত হয়ে যাচ্ছে। এবার লবণাক্ত জমিতে তো চাষ ভালো হবে না, তার মানে কি, আমরা চাষের জন্য ফসল আর পাচ্ছি না। তো এইটা কিন্তু বিশাল বড় ক্ষতি। ফসল যদি না থাকে আমরা খাবো কি, আমরা বাঁচবো কি করে? তাহলে চাষের জমি নষ্ট, চাষাবাসের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারো, চাষবাসের ক্ষতি। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও কি হচ্ছে, এই যে জলতল, সমুদ্রের এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কি হতে পারে, দাবানল সৃষ্টি হতে পারে। গরমের প্রভাব বেড়ে গেছে, এর ফলে কি হতে পারে, দাবানল, কিন্তু খুব সহজেই আগুন লাগার যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু থাকতে পারে। মোটামুটি তোমরা 4টে পয়েন্ট ধরে রাখো, এই 4টে পয়েন্ট ধরলে তোমাদের এখান থেকেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে গ্রিন হাউস গ্যাস কি, তারপর সেখানে গ্রিন হাউস গ্যাসের প্রভাব কি দেখা যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন কি হচ্ছে, এগুলো আমরা এখানে দেখে নিলাম। তো বোঝা গেল এগুলো? ঠিক আছে, এগুলো যদি তোমাদের লিখিত নোটস চাই আমাকে বলবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, এরপর সবথেকে ইম্পর্টেন্ট এর মধ্যে একটা কোশ্চেন আসে, যেটা হচ্ছে সবথেকে দায়ী কোন গ্যাস, যেটা গ্রিন হাউস এফেক্টের জন্য সবথেকে বেশি দায়ী। মানে যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে সবথেকে বেশি অবদান রাখে একটাই গ্যাস। কোন গ্যাস গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী? গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাস, এফেক্টের জন্য সবথেকে দায়ী গ্যাসটি হলো, তোমাদের কারো আইডিয়া আছে কোন গ্যাস? সবথেকে দায়ী গ্যাস হচ্ছে CO2। কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা হচ্ছে সবথেকে বেশি দায়ী এই বিশ্ব উষ্ণায়নের জন্য, বা এই যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এর জন্য সবথেকে দায়ী গ্যাস হচ্ছে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। ওকে, আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট যেগুলো দেখলাম, যদি বলে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব, তখন আমরা এগুলোই কিন্তু লিখবো। তার সাথে ওটাও লিখে দেবো যে এই যে পৃথিবীর গড় তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, এই পয়েন্টটাও কিন্তু এর সাথে আমরা অ্যাড করে দেবো। ওকে, জ্বালানি বা সেখান থেকে আসছে জীবাশ্ম জ্বালানি। জ্বালানি কি সেটা আগে আমরা জানি, যে জ্বালানি কি হয়। জ্বালানি আমরা শুনেছি, দেখেওছি, সবসময় দেখে থাকি। আচ্ছা, যে সমস্ত পদার্থ
যে সমস্ত পদার্থের দহনের ফলে, দহন মানে কি, যে আগুনে আমরা আগুন ধরাচ্ছি, সেখানে অক্সিজেন সেখানে উপস্থিত থাকছে, তারপরে যে সেটা পুড়ছে আগুনে, তো সেই ব্যাপারটাকে বলা হচ্ছে দহন। ঠিক আছে, দহন বা জারণ অক্সিজেনের উপস্থিতিতেই কিন্তু হয়। তাহলে কোনো পদার্থের দহনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হচ্ছে, প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হচ্ছে, যেসব পদার্থের দহনের ফলে প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় সেই সব পদার্থকে আমরা জ্বালানি বলে জানবো। ঠিক আছে, এবার সেখান থেকে আসে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম আমরা পড়ে এসেছি অনেক আগেই, পাললিক শিলা, সেখানে চাপা পড়ে জীবাশ্ম হয়েছে, এবার জীবাশ্মের ছাপ পাওয়া যায় পাললিক শিলায়। জীবাশ্ম কি? জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম হচ্ছে যেই সমস্ত গাছ বা অনেক কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে গাছপালা প্রাণী জগৎ কি হয়েছে, মাটির নিচে চাপা পড়ে অনেক দিন ধরে প্রচন্ড চাপে তাপে থেকে সেখান থেকে জ্বালানির সৃষ্টি হয়েছে। সেই যে জ্বালানিগুলো, তার মানে কি বলছে, কোথার থেকে জ্বালানিটা আসছে, এটা কিন্তু এমনি নর্মাল জ্বালানি নয়, এগুলো কি হচ্ছে অনেক দিন ধরে লক্ষ লক্ষ বছর ধরে গাছপালা বা প্রাণীদের দেহ যে চাপা পড়ছে, কোথায় চাপা পড়ছে, মাটির তলায় চাপা পড়ছে বা কোনো কিছুর নিচে, গাছের তলায় প্রাণীর দেহ চাপা পড়তে পারে, এরকমও হতে পারে। তো বহু দিন ধরে চাপা পড়ে কি হচ্ছে, সেই মাটির নিচে চাপে ও তাপে, ভূগর্ভের চাপে তাপে সেগুলো জ্বালানিতে পরিণত হচ্ছে। সেই যে জ্বালানিগুলো তাকেই বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, মানে জীবের থেকে আসা জ্বালানি, সেটাকে বলছে জীবাশ্ম জ্বালানি। উদাহরণ কি? পেট্রোলিয়াম, কয়লা, ডিজেল, এই যে সেই সমস্ত প্রাকৃতিক গ্যাস, এই সমস্ত জ্বালানিগুলি হচ্ছে কি জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে। তাহলে কি হচ্ছে জীবাশ্ম জ্বালানি? তাহলে যে সমস্ত জ্বালানি কি হচ্ছে, উদাহরণ আমি লিখে দিচ্ছি, উদাহরণ কি কি হবে এর মধ্যে, কয়লা হবে, পেট্রোলিয়াম হবে, ডিজেল হবে, কয়লা, পেট্রোল, ডিজেল, আচ্ছা আর কি হতে পারে, প্রাকৃতিক গ্যাস হতে পারে, এগুলো সবই কিসের মধ্যে পড়ছে, জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝা গেল জীবাশ্ম জ্বালানি। এবার এখান থেকে যে মেইন ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু। কার তাপন মূল্য? জ্বালানির তাপন মূল্য। জ্বালানির তাপন মূল্য বা আর কি বলতে পারি আমি, ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালু, ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েল। তাহলে জ্বালানিকে কি বলা হয়? ফসিল ফুয়েল বলা হয়, এটাকে কি বলা হয়? ফসিল ফুয়েল। জ্বালানি ইংরেজি হচ্ছে ফিউয়েল, FUEL। ঠিক আছে, আচ্ছা এবার ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালু বলতে কি বুঝি, বা জ্বালানির তাপন মূল্য বলতে কি বুঝি? ধরো 1 কেজি পরিমাণ কোনো পদার্থ রয়েছে, কোনো জ্বালানি রয়েছে, সেই 1 কেজি ভরের কোনো কঠিন পদার্থ বা তরল পদার্থ, আর যদি আমরা গ্যাস ধরি, তো গ্যাসে তো আমি 1 কেজি বলবো না, আমি কি বলবো, যে STPতে যার আয়তন 1 মিটার কিউব, ঠিক আছে, বা 1 কিউবিক মিটার। আচ্ছা তাহলে কি বললাম, 1 কেজি ভরের কোনো কঠিন পদার্থ বা তরল পদার্থকে যদি আমরা কি করি, দহন করি, সেখান থেকে যে পরিমাণ আমরা তাপ শক্তি পাবো সেটাকেই বলা হবে ওই জ্বালানির তাপন মূল্য। ঠিক আছে, তাহলে কি বললাম, 1 কেজি ভরের, 1 কেজি ভরের কোনো কঠিন পদার্থ, কোনো কঠিন পদার্থ বা তরল পদার্থ, কঠিন বা তরল পদার্থ, আর যদি কি হয়, আর যদি কি হয়, বা STPতে 1 মিটার কিউব আয়তনের কোনো গ্যাসকে সম্পূর্ণরূপে যদি দহন করি, সম্পূর্ণরূপে কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, অসম্পূর্ণ দহন নয় কিন্তু, সম্পূর্ণরূপে দহন করলে যে তাপ শক্তি পাবো, তাহলে সম্পূর্ণরূপে দহন করলে যে তাপ শক্তি আমরা পাবো তাকেই বলা হবে কি, ওই জ্বালানির তাপন মূল্য। তাকে কি বলা হবে, তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলা হবে। আচ্ছা এবার তাপন মূল্যের একক কি? তাপন মূল্যের SI একক খুব ইম্পর্টেন্ট, যে তাপন মূল্যের SI একক। SI একক কি হয়, SI এককটাও লিখতে আসে। SI একক তাপন মূল্যের কি হয়, জুল পার কেজি। আবার কোথাও কিলোজুল পার কেজিও লেখা থাকে, তাহলে জুল পার কেজি, ঠিক আছে, জুল পার কেজি। আবার এটাকে আমরা কিলো, কোথাও কোথাও লেখা থাকে, কোথাও কোথাও কি লেখা থাকে, যে কিলোজুল পার কেজিও লেখা থাকে। ঠিক আছে, কিলোজুল
পার কেজি, এটাও এই বিষয়ে এইভাবেও লেখা থাকে, ঠিক আছে, বা জুল পার কেজিও লেখা থাকে, জুল পার কেজি এটাও লেখা থাকে, ঠিক আছে, দুটো লেখা থাকে। আচ্ছা এইবার যদি তোমাকে প্রশ্ন আসে যে কয়লা ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি, কার তাপন মূল্য বেশি বলো তো, কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? তোমাদের দেখে বই একটা চার্ট দেওয়া আছে, সেখানে লেখা আছে। তো জেনে রাখবে যে ডিজেলের তাপন মূল্য বেশি। তো কয়লা আর ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? ডিজেলের, কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? ডিজেলের তাপন মূল্য বেশি, ডিজেলের তাপন মূল্য বেশি, তাপন মূল্য বেশি। আমরা লিখলাম না তাপন মূল্য, তার ডিজেলের তাপন মূল্য বেশি, ঠিক আছে, বোঝা গেল?